ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের কত দূর পর্যন্ত হয়েছিল মনে আছে? দ্বাদশ সর্গ এটা কি শেষ করেছিলাম না ধরেছিলাম না একাদশ পর্যন্ত শেষ করেছিলাম? দ্বাদশটা ধরাও হয়নি। তার মানে পরশুরামের সঙ্গে যে এনকাউন্টার হলো, তারপরে উনি ফিরে এলেন, এই পর্যন্ত হয়েছিল নাকি? তাহলে দ্বাদশটা ধরি। দ্বাদশটার বিষয়বস্তু অনেক ব্যাপক, মানে সমস্ত অরণ্যকাণ্ড, লঙ্কাকাণ্ড, এই সবগুলো ঘটনা উনি একটা ক্যান্টোতে বলে দেবেন। যেহেতু এখানে উনি খুব বেশি কিছু এক্সপেরিমেন্ট করছেন না, মোটামুটি গল্পের যে লিঙ্কটা সেইটা বলে দিচ্ছেন, মানে বাল্মীকিকে অনুসরণ করে। নির্বিষ্ট বিষয় স্নেহ সদশান্তমুপেয়বান আসীদাসন্ন নির্বাণ প্রদীপার্চিরিবোষসি। রামচন্দ্রের বিবাহ হয়েছে, তারপর এইবার মহারাজ দশরথ সম্বন্ধে বলছেন। নির্বিষ্ট বিষয় স্নেহ সদশান্তমুপেয়বান, জীবনের লাস্ট অংশে এসে পৌঁছেছেন। আসীদ আসন্ন নির্বাণ প্রদীপ আর্চিরিবোষসি। সকালবেলা প্রদীপ যেমন নিভে যায় বা নিভে যাওয়ার ঠিক আগেকার অবস্থাটা হয়, তখন মহারাজ দশরথ সেরকম অবস্থাতে আছেন। আসন্ন নির্বাণ প্রদীপ আর্চিরিবোষসি, ভোরবেলার প্রদীপ শিখার মতো। তং কর্ণমূলমাগত্য রামে শ্রীর নস্যতামিতি কৈকেয়ী শঙ্কয়ে বাহ বলিতচ্ছদ্মনা জরা। এইবার জরা সকলকেই তো এক সময় অধিকার করে। সেই জরা তার কাছে এসে কানে কানে বললেন, ভয়ে ভয়ে, কৈকেয়ীর শঙ্কাতে, পাছে কৈকেয়ী শুনে ফেলেন, সেই জন্য ভয়ে ভয়ে বললেন যে রামের শ্রীর নস্যতামিতি, অনেকদিন তো রাজত্ব হলো, এইবার এই রাজলক্ষ্মী রামকে অর্পণ করুন। কিভাবে বললেন? যে পলিতাচ্ছদ্মনা জরা কর্ণমূলমা আগত্য, কানের এখানে যে চুলগুলো থাকে এটা প্রথম নাকি সাদা হয়, সেইভাবে ওই যে হোয়াইটনেস বা গ্রেনেস অফ হেয়ার, সেইটা কানের কাছে এসে যে তাকে সিগনিফাই করছে, এইটাই যেন জরা তাকে বলে দিচ্ছেন কর্ণমূল মহাগত, কানের কাছে এসে, যে রামের শ্রীর নস্যতামিতি, এবার রাজশ্রী রামকে অর্পণ করুন। তো সেটা কেন কানে কানে বলছেন? কৈকেয়ী শঙ্কয়ে বাহ, উৎপ্রেক্ষা অলঙ্কার, যেন কৈকেয়ীর শঙ্কার। কালিদাসের কাব্যে উৎপ্রেক্ষা বহু থাকে, মানে খুবই প্রসিদ্ধ। উৎপ্রেক্ষার অনেক রকম ভ্যারাইটি হয়। উৎপ্রেক্ষা জিনিসটা কি? যেটা যার নয় তাকে সেই রকমভাবে সম্ভাবনা করা। সত্যি সত্যি তা না, সত্যি সত্যি বয়সের জন্য যেমন চুল পাকে সেরকম চুল প্রথম পেকেছে, সেইটাকে উনি একটা সম্ভাবনা করছেন। এটা হচ্ছে পোয়েটিক ইমাজিনেশন, যে আউট অফ ফিয়ার অফ কৈকেয়ী অ্যাজ ইট ওয়ার, যেন কৈকেয়ীর আশঙ্কা। কোনো একটা ঘটনা ঘটছে, তার একটা হেতু থাকে, একটা ফল থাকে, এটা হচ্ছে তার হেতু। কেন সে ভয় পাচ্ছে না, কেন কর্ণমূলে এসে বলছে, সামনাসামনি কেন বলছে না, বলে যেন কৈকেয়ীর সংঘাত। এগুলো হচ্ছে হেতু উৎপ্রেক্ষা, যেখানে একটা হেতু কল্পনা করা হচ্ছে। উৎপ্রেক্ষা মানে হচ্ছে ইমাজিনেশন, যেটা বাস্তব নয় সেরকম একটা জিনিসকে সম্ভাবনা করা হচ্ছে। যদি তার মধ্যে পোয়েটিক্যাল এক্সেলেন্স থাকে তবেই সেটা উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। পোয়েটিক এক্সেলেন্স না থাকলে কিন্তু আমি যে কোনো একটা জিনিসকে আরেকটা জিনিস বলে সম্ভাবনা করলে সেটা কোনো অলঙ্কারই হবে না, উৎপ্রেক্ষার তো প্রশ্নই নেই। যাক, এটা হলো তাহলে কৈকেয়ী শঙ্কয়ে বাহ হেতু উৎপ্রেক্ষা। কেন কৈকেয়ীর? ভালো শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না। এই সংবাদটা অযোধ্যাতে প্রচারিত হলো যে রামচন্দ্রকে উনি রাজত্ব অভিষিক্ত করতে যাচ্ছেন। তাতে সাধারণ লোকের কি রিয়াকশন হলো? সা পৌরাণ পৌরকান্তস্য রামস্যাভ্যুদয়স্মৃতি।
রামের এই অভ্যুদয় শ্রুতি, অভ্যুদয় হতে যাচ্ছে, গোয়িং টু বি কিং, এই খবরটা প্রত্যেক হ্লাদায়ান চক্রে সকলকেই আনন্দিত করল। কুল্লে বোদ্যান পাদপান, যেমন আলো বালে জল দিলে গাছের আনন্দ হয়, সেরকম এই সংবাদে সকলেই আহ্লাদিত হল। তস্যাভিষেক সম্ভারং কল্পিতং ক্রূর নিশ্চয়া দূষয়া মাস কৈকেয়ী শোকোষ্ণৈ পার্থিবাশ্রুভি। অভিষেকের জন্য যেসব উপকরণ থাকে তার মধ্যে জল থাকে, জল দ্বারাই তো অভিষেক হয়, প্রধানত স্নান। তস্য অভিষেক সম্ভারম কল্পিতম, যা পরিকল্পিত হয়েছে কবি সংহার, তাকে ক্রূর নিশ্চয়া কৈকেয়ী দূষয়া মাস। ক্রূর নিশ্চয় মানে ক্রূর স্বভাব কৈকেয়ী তাকে দূষিত করলেন। কিভাবে? শোকোষ্ণৈ পার্থিবাশ্রুভি। সেটা শুনে তার মনে কষ্ট হলো যে রামচন্দ্রের রাজা হতে যাচ্ছেন, তার ছেলে হতে পারছে না, সেই জন্য তার যে শোকাশ্রু, সেই অশ্রুটাই যেন ওই অভিষেক সম্ভারকে দূষিত করল। সা কিলাশ্বাসিতা চণ্ডী ভর্ত্রা তৎসংসুতৌ বরৌ উদ্ভমাবেন্দসিক্তা ভূর বিলমগ্না বিভোরগৌ। কি করলেন? সা কিলাশ্বাসিতা চণ্ডী ভর্ত্রা তদংশ্রুত। রাজা দশরথ তাকে যে আশ্বাস দিয়েছিলেন যে দুটো বর তোমাকে দেব, সেইটা উনি এখন উদ্ভমাম, ভমিটেড আউট। এতদিন ধরে সেটা তার মনে ছিল, এইবার উদ্ভম যেন সেটা তিনি বমন করে দিলেন। ভূর বিলমগ্না বিভোরগৌ। উরগ মানে স্নেক, সে যেমন মাটির গর্তে থাকে, তার থেকে হঠাৎ বেরিয়ে আসার মতো সেই রকম ভাবে কৈকেয়ীর তার মনে যেটা ছিল সেইটা এখন বাইরে এসে বললেন। তয়োস চতুর্দশৈকেন রামং প্রাব্রাজয়ৎ সমা দ্বিতীয়েন সুতশ্চদ বৈধব্যৈক ফলাংশ্রিয়ম। দুটো বর কি কি চাইলেন উনি খুব সংক্ষেপে বলা যাবেন। তয়োস চতুর্দশৈকেন, একটির দ্বারা রামচন্দ্রের 14 বৎসর বনবাস ইচ্ছা করলেন। দ্বিতীয়েন সুতশ্চদ বৈধব্যৈক ফলাংশ্রিয়ম, আর দ্বিতীয়ের দ্বারা তার পুত্র ভরতের রাজশ্রী ইচ্ছা করলেন। বলে তার ফলটা কি হলো? বৈধব্যৈক ফলম, তার একটি মাত্র ফল হলো যে উইডোহুড। তারপরে মহারাজ দশরথের মৃত্যু হবে, তিনি বিধবা হবেন। কাজেই তিনি যে বর চাইলেন সেটা হচ্ছে বস্তুত তার বৈধব্যের আকাঙ্ক্ষা হল। পিত্রা দত্ত্বাং রুদন রাম প্রাং মহিং প্রত্যপদ্যত পশ্চাৎ বনায় গচ্ছেতি তথাজ্ঞাং মোদিত গ্রহিত। রামচন্দ্রের রিয়াকশন কি হলো? প্রথমে যখন মহারাজ দশরথ তাকে বলেছিলেন যে তোমাকে এবার রাজত্বের ভার নিতে হবে, পিত্রা দত্তাং মহিং রুদন রাম প্রাং প্রত্যপদ্যত, তিনি তখন কেঁদে ফেলেছিলেন যে মহারাজ দশরথ পিতার শাসন থাকবে না, তাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু যেহেতু পিতা বলেছেন সে দায়িত্ব স্বীকার করেছিলেন। পশ্চাৎ বনায় গচ্ছেতি তদাজ্ঞাং মোদিত গ্রহৎ, আর তারপরে যখন তিনি আবার ডেকে বললেন যে না তোমাকে বনবাসে যেতে হবে, তখন তিনি সন্তুষ্ট হয়ে প্রহৃষ্ট হয়ে পিতার সেই আজ্ঞা গ্রহণ করেছিলেন। পিত্রা দত্তাং রুদন রাম প্রাং মহিং প্রত্যপদ্যত পশ্চাৎ বনায় গচ্ছেতি তদাজ্ঞাং মোদিত গ্রহিত। মানে যেটা নর্মালি উল্টো হওয়ার কথা, কাউকে রাজত্ব দেওয়া হবে শুনলে সে সন্তুষ্ট হবে, আর বনে যেতে হবে বললে সে দুঃখিত হবে। কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে রিয়াকশনটা ছিল উল্টো রকম। যেহেতু মহারাজ দশরথ রাজ্য ছেড়ে দিচ্ছেন, সেই জন্য তিনি প্রথমে দুঃখিত হলেন, তারপরে যখন দেখলেন যে না মহারাজ দশরথ থাকছেন, তাকে বনে যেতে বলেছেন, তখন তিনি সন্তুষ্ট হলেন। দধত মঙ্গলক সৌমে বসানস্য চ বলকলে দদিশুর বিস্মিতাস্তস্য মুখরাগং সমং জনা। অভিষেকের জন্য মঙ্গল বসন পরিধান করে আর তারপরে বনবাসের জন্য বলকল পরিধান করে, এই যে দুটো ফেজ, তাতে মুখরাগং সমং জনা, লোকে দেখলো যে তার মুখের অভিব্যক্তি একই রকম আছে, মুখের কোনো এক্সক্লামেশনের মুখের যে এক্সপ্রেশন তার কোনো পরিবর্তন হয়নি।
দাদিসুর বিস্মিতাস্তু, সেন সকলে পৌরজনরা বিস্মিত হয়ে দেখলেন যে আগে অভিষেকের সময়ে তার যেরকম মুখকান্তি ছিল, এখন বনবাসের আজ্ঞা পেয়ে তিনি যখন বলকল ধারণ করে বনে চলে যাচ্ছেন তখনও তার মুখশ্রী সেই রকমই থেকেছিল। স সীতা লক্ষ্মণ সখপ সত্যাৎ গুরুমলোপয়ন বিবেশ দণ্ডকারণ্যং প্রত্যেকং চ শতাং বন। সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে গুরু সত্যাৎ গুরুম অলোপয়ন, গুরু মানে পিতা, তাকে সত্য ভাষণের থেকে যে প্রত্যাবৃত্ত করা সেটা না করা, অর্থাৎ পিতৃসত্য পালনের জন্যে বিবেশ দণ্ডকারণ্যম, তিনি দণ্ডকারণ্যে প্রবেশ করলেন। এবং অ্যাট দি সেম টাইম হি এন্টার্ড দি মাইন্ড অফ এভরিবডি প্রত্যেক অংশ শতাং মন। একদিকে তিনি দণ্ডকারণ্যে প্রবেশ করছেন পিতৃসত্য পালনের জন্যে, আর একই সঙ্গে তিনি সমস্ত জনসাধারণের মনেও প্রবেশ করলেন। রাজাপি তদ বিয়োগার্ত স্মৃত্বা শাপং সকর্মজম শরীর ত্যাগ মাত্রেন শুদ্ধি লাভ অমন্নত। আর মহারাজ দশরথের রিয়াকশন কি? তিনি রামচন্দ্রের বিয়োগে আর্ত হলেন, হয়ে সেই যে অন্ধমুনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে পুত্র শোকে তোমার প্রাণ বিয়োগ হবে, সেই অভিশাপ স্মরণ করে দেখলেন যে শরীর ত্যাগ মাত্রেন, এই রামচন্দ্রকে যে বনে পাঠানো হলো তার প্রত্যবায়ের থেকে শুদ্ধির জন্য তার শরীর ত্যাগ করাই হচ্ছে একমাত্র অনলি চয়েস লেফট টু হিম। শরীর ত্যাগ মাত্রেন শুদ্ধি লাভ উন্নত। বিপ্রোষিত কুমারং তদ রাজ্যম অস্তমিতেশ্বরম রন্ধ্রান্বেষণ দক্ষানাং দিশা মা মিশতাং যজৌ। অথানাথা প্রকৃতয় মাতৃবন্ধু নিবাসিনম মৌলৈরানায় আনামর্ভুসুষ্টাশ্রবি শ্রুত্বা তথাবিধং মৃত্যুং কৈকেয়ী তনয় পিতু মাতুর ন কেবলং স্বস্যা স্বপ্যাসিত পরাঙ্মুখ। যখন ভরতের কাছে সেই সংবাদ গেল, শ্রুত্বা তথাবিধং মৃত্যুং, মহারাজ দশরথের মৃত্যু হয়েছে এই সংবাদ উনি পেলেন। কৈকেয়ী তনয় পিতুর মাতুর ন কেবলং স্বস্যা স্বপ্যাসিত পরাঙ্মুখ, তিনি রাজ্যশ্রী গ্রহণ করতে পরাঙ্মুখ হলেন, অর্থাৎ রিজেক্টেড দি অফার অফ কিংডম। সৈন্যশ্চান্নগাদ রামং দর্শিতানাম শ্রমালয়ে তস্য পশ্যন স সৌমিত্রের উদশ্রুর বসতি দ্রুমান। তিনি তার সৈন্য সামন্ত নিয়ে রামচন্দ্র যে পথে গেছেন সেই পথে তাকে ফলো করলেন, তার সঙ্গে দেখা করে তাকে কনভিন্স করে ফেরাবার জন্য। চিত্রকূট বনস্থং চ কথিত স্বর্গতির গুরু লক্ষ্ম্যা নিমন্ত্রয়ান চক্রে তমনুচ্ছিষ্ট সম্পদ। তখন মহারাজ বলছেন, তখন রামচন্দ্র চিত্রকূটে ছিলেন, বলে চিত্রকূটে গিয়ে তাকে ওই সংবাদটা দিলেন যে আমাদের পিতা গত হয়েছেন। পতিত স্বর্গতির গুরু লক্ষ্ম্যা নিমন্ত্রয়ান চক্রে তম অনুচ্ছিষ্ট সম্পদা, তখন রাজলক্ষ্মী তখন তিনি গ্রহণ করেননি, কাজে সে অনুচ্ছিষ্ট আছে। রামচন্দ্রকে বললেন যে আপনি সেই রাজ্য, যেহেতু রাজা দশরথ প্রাণ ত্যাগ করেছেন, আপনি সেই রাজ্য গ্রহণ করুন। সহি প্রথম যে তস্মিন অকৃতশ্রী পরিগ্রহে পরিবেত্তারমাত্মানং মেনে শ্রী করুণাদ্ভুব। তিনি মনে করলেন যে রামচন্দ্র জীবিত থাকতে তার পক্ষে রাজ্য স্বীকার করা পরিবেত্রিত। পরিবেত্রিত মানে কি? জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ না হওয়া পর্যন্ত কনিষ্ঠ ভ্রাতা বিবাহ করবে না, এটা হচ্ছে নর্মাল নিয়ম। সেটা যদি কেউ অতিক্রম করে তাহলে তাকে বলে পরিবেত্তা, যিনি জ্যেষ্ঠ ভ্রাতাকে অতিক্রম করে বিবাহ করেন। সেই জন্য উনি মনে করলেন যে রাজলক্ষ্মীকে স্বীকার করা মানে হচ্ছে অ্যানাদার সর্ট অফ পরিবেত্রিত্ব, এটা আরেক রকম পরিবেত্রিত, যার থেকে তিনি নিজেকে সেভ করার জন্য রামচন্দ্রকে বললেন যে আপনি এই রাজ্য স্বীকার করুন। তম অশক্যম অপাকৃষ্টুম নিদেশাৎ স্বর্গিনা পিতু যজাচে পাদুকে পশ্চাৎ কর্তুং রাজ্যাধিদেবতে। কিন্তু স্বর্গত পিতার নির্দেশ থেকে রামচন্দ্রকে সরিয়ে আনা সম্ভব হলো না বলে যজাচে পাদুকে, তার পাদুকা দুটো চেয়ে নিলেন। পশ্চাৎ কর্তুম রাজ্যাধিদেবতে, তাদেরকে রাজ্যের অধিদেবতা করবার জন্য উনি তার পাদুকা চেয়ে নিয়েছিলেন। সবিসৃষ্ট তথেত্যুক্ত ভ্রাত্রা নৈবা বিশৎপুরীম নন্দীগ্রাম গতস্তস্য রাজ্যং ন্যাসমিবা ভুনক। রামচন্দ্রের কাছ থেকে এইভাবে বিদায় নিয়ে
ভরত অযোধ্যায় প্রবেশ করলেন না, তিনি নন্দীগ্রাম, তার মাতুলালয় নন্দীগ্রামে গিয়ে সেখান থেকে তার রাজ্য পরিপালন করতে লাগলেন। কিরকম ভাবে না, ন্যাসমিব, কোনো একটা জিনিস গচ্ছিত থাকলে যেমন তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, সেরকম ভাবে রামচন্দ্রের দ্বারা গচ্ছিত যে রাজ্য সেটা তিনি নন্দীগ্রাম থেকে পালন করতে লাগলেন। দৃঢ় ভক্তিরীতি জ্যেষ্ঠে রাজ্য তৃষ্ণা পরাঙ্মুখ মাতু পাপস্য ভরত প্রায়শ্চিত্তমিবাকরত। জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি তার ভক্তি অত্যন্ত দৃঢ় ছিল, সেই জন্য তিনি রাজ্য তৃষ্ণার থেকে পরাঙ্মুখ হয়েছিলেন। রাজ্যের যে আধিপত্য, সেই আধিপত্য থেকে বিমুখ হলেন, হয়ে যেন মাতু পাপস্য ভরত প্রায়শ্চিত্ত বিবাকর, যেন তিনি তার মা কৈকেয়ীর পাপের প্রায়শ্চিত্ত এইভাবে করেছিলেন। রামোপি সহ বৈদেহ্য বনে বন্যেন বর্তয়ন চচার সানুজ শান্ত বৃদ্ধে স্বাকু ব্রতং যুবা। রামচন্দ্র তখন সীতার সঙ্গে বনে বন্যেন বর্তন, বন্য যে সমস্ত ফল প্রভৃতি পাওয়া যায় তার দ্বারা বেঁচে থেকে, মানে বনের জীবনযাত্রা, সেরকম জীবনযাত্রা অনুসরণ করতে লাগলেন। চচার সানুজ শান্ত বৃদ্ধে স্বাকু ব্রতং যুবা। ইক্ষ্বাকু বংশের রাজারা বৃদ্ধ বয়সে বনে চলে যেতেন। আগে একবার প্রথম দিকে বলেছিলেন, শৈশবে বস্তবিদ্যানাং যৌবনে বিষয়সিনাম বার্ধকে মুনিবৃত্তিনাং যোগেনান্তে তনুত্তজাম রঘুনাম অন্নাং বক্সায়, ওটা ফার্স্ট ক্যান্টন, যে তারা সেই বয়সে বনে চলে যেতেন। বলে এখন উনি যুবক হয়েও সেই ইক্ষ্বাকু বংশের রাজারা বৃদ্ধ বয়সে যে বন্যব্রত গ্রহণ করতেন, রামচন্দ্র সীতা এবং ভাইয়ের সঙ্গে যৌবনেই সেই ব্রত গ্রহণ করলেন। প্রভাবস্তম্ভিত ছায়মাশ্রিতস্য বনস্পতিম কদাচিদঙ্কে সীতায়া শিষ্যে কিঞ্চিদিব শ্রমাৎ ঐন্দ্রিক কিল নখস্তস্য বিদধারস্তনোদ্দিজো প্রিয়োপভোগ চিহ্নেষু পৌরভাগ্যমিবাচরণ তস্মিন্নাস্তদেশিকাস্ত্রম রামো রামাববোধিত আত্মানং মমুচে তস্মাৎ একনেত্রব্যয়েন স। সেখানে একটা কাক সেটাকে ডিসফিগার করার জন্য তার বাণের দ্বারা তিনি তার একটা চোখ উড়িয়ে দিলেন। রামস্ত আসন্ন দেশত্বাৎ ভরত আগমনং পুনঃ আশঙ্ক উৎসুক সারঙ্গম চিত্রকূটস্থলিং জহৌ। আর রামচন্দ্র দেখলেন যে ভরত তো কাছাকাছি আছে, চিত্রকূট ইজ নট ভেরি ফার ফ্রম অযোধ্যা, কাজে আবার হয়তো এক সময় চলে আসবে, আবার ফিরে যাওয়ার জন্য উপরোধ করবে, সেই জন্য তিনি আরও ভেতরে, আরও দক্ষিণে চলে যাওয়ার কথা ভাবলেন। এবং কোথায় গেলেন? চিত্রকূট থেকে চিত্রকূটস্থলিং জহৌ, না চিত্রকূটস্থলে উনি লিভ করে গেলেন, চিত্রকূটের থেকে চলে গেলেন। কোথায় গেলেন? প্রযোজাবাতিথেষু বসন ঋষিকুলেষু স দক্ষিণাং দিশম ঋক্ষেষু বার্ষিকের শিব ভাস্কর। যেমন বৎসরে উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, উত্তরায়ণ শেষ হলে সূর্য যেমন দক্ষিণ দিক আশ্রয় করেন, দক্ষিণায়ন প্রবৃত্তি হয়। এই ভেরি রিসেন্টলি দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ আরম্ভ হলো। রামচন্দ্র সেরকম দক্ষিণ দিকে চলে গেলেন। সম্ভবত এরিয়ান কিংয়ের মধ্যে উনি হচ্ছেন প্রথম যিনি দাক্ষিণাত্যে সেই বেদিক সভ্যতা বিস্তার করেছিলেন। প্রযোজাব আতিথেষু বসন ঋষিকুলেষু সব, দক্ষিণ দিকে তিনি কোথায় বাস করলেন? বলে বিভিন্ন সব ঋষির আশ্রমে উনি বাস করেছেন। দক্ষিণাং দিশম ঋক্ষেষু বাস আছে। বভৌ তম অনুগচ্ছন্তি বিদেহাধিপতে সুতম প্রতিষিদ্ধাপি কৈকেয়্যা লক্ষ্মীরিব গুণোন্মুখী। আর সেটা তাকে অনুসরণ করেছিলেন, যদিও কৈকেয়ী তাকে বারণ করেছিলেন যে তুমি বনে যাচ্ছ কেন, ইউ ডিডন্ট গো, উনি সেটা করেননি, রামচন্দ্রের সঙ্গে সঙ্গেই বনে এসেছিলেন। অনসূয়াতি সৃষ্টেন পুণ্যগন্ধেন কাননম সা চচারাঙ্গরাগেন পুষ্পোচ্চলিত ষটপদম। অনসূয়া হচ্ছেন অত্রির পত্নী। অত্রি সপ্তঋষির মধ্যে একজন হচ্ছেন অত্রি, তার স্ত্রীকে বলা হয় অনসূয়া। তিনি তাকে একটা অঙ্গরাগ দিয়েছিলেন, মানে অঙ্গরাগ মানে শরীরের কালারিংয়ের জন্য কোনো একটা জিনিস, মেয়েরা বোধহয় প্রসাধনের জন্য ব্যবহার করেন, সেরকম দিয়েছিলেন। তার একটা বিশেষ গন্ধ ছিল, সেই গন্ধটা সহজে নষ্ট হতো না। বলে সেই পুণ্যগন্ধেন কাননম সা চকারাঙ্গরাগেন পুষ্পোচ্চলিত ষটপদম। সেই বনে ওই অঙ্গরাগের গন্ধে ষটপদ মানে ভ্রমররা উচ্চলিত হয়েছিল।
সন্ধ্যাভ্রু কপিশস্তস্য বিরাধো নাম রাক্ষস অতিষ্ঠন মার্গমাবৃত্য রামস্যেন্দরিবগ্রহ। সেখানে রামচন্দ্রের পথে বিরাধ বলে একজন রাক্ষস রাস্তা আটকে এসে দাঁড়াল। সন্ধ্যাভ্র কপিশ, সন্ধ্যাবেলার মেঘের মতো কপিশ বর্ণ বিরাধ নামে একজন রাক্ষস অতিষ্ঠন মার্গমাবৃত্ত, রামচন্দ্রের মার্গ মানে পথ রুদ্ধ করে দাঁড়াল। রামস্যেন্দরিবগ্রহ, যেমন গ্রহ মানে রাহু, যেমন চন্দ্র সূর্য চলতে থাকেন তার পথে এক সময় এসে তার পথ আটকে দেয়, মানে গ্রহণ হয় আর কি, এক্লিপস, সেই রকম। সজহার তয়র মধ্যে মৈথিলিং লোক শোষণ নভো নভশ্চয়ুর বৃষ্টিম অবগ্রহ ইবান্তরে। এবং তিনি ওই মানে বিরাট নামে যে রাক্ষস সীতাকে হরণ করলেন। তং বিনিষ্পস্য কাকুৎসৌ পুরা দূষয়তি স্থলিম গন্ধে না শুচিনা চেতি বসুধায়াং নিচক্নতু। রামচন্দ্র এবং লক্ষ্মণ সেই অসুরকে বিনিষ্পিষ্ট করে বিনাশ করলেন। পঞ্চবট্টাং তত রাম শাসনাৎ কুম্ভ জন্মন অনপৌঢ় স্থিতিস্তস্থৌ বিন্ধাবনি প্রকৃতাবিব। এবারে পঞ্চবটিতে কিছুদিন সেটেল করলেন। রাবণাবজ তত্র রাঘবং বদনাতুরা অভিপেদে নিদাঘার্তা ব্যালিব মলয়দ্রুমম। এবং সেইখানে রাবণাবরাই প্রথম শূর্পণখার রাবণের ভগ্নী, তিনি কামার্ত হয়ে রাঘবং অভিপেতে রামচন্দ্রকে আশ্রয় করলেন। কিরকম? নিদাঘার্তা ব্যালি মলয়দ্রুম বিভ, গ্রীষ্মে আর্ত হয়ে সর্পিনী নাগী যেমন মলয় বৃক্ষকে অবলম্বন করে, মলয় বৃক্ষতে কি হয় না চন্দন গাছ হয় শোনা যায়, সেটা নাকি কুল, সেই জন্য নিদাঘার্ত সর্পিনী তাকে যেমন আশ্রয় করে সেই রকম রাবণের অবরজা, রাবণের কনিষ্ঠ সিস্টার, তিনি রামচন্দ্রকে আশ্রয় করলেন। সা সীতা সন্নিধাবেব তং বব্রে কথিতান্বয়া অত্যারূঢ় হি নারীনাম অকালজ্ঞ মনোহ। সীতার সামনেই তিনি রামচন্দ্রের কাছে তার কামনা প্রকাশ করলেন। কলত্রবান হং ভদ্রে কনিয়াংসং ভজস্বমে। রামচন্দ্র উত্তর দিচ্ছেন যে ভদ্রে আমার তো স্ত্রী আছেন দেখতেই পাচ্ছ, কলত্রবান হং ভদ্রে কনিয়াংসং ভজস্বমে, আমার কনিষ্ঠ ভ্রাতা তুমি তাকে ভজনা কর। ইতি রামো বৃষস্বন্তিং বৃষস্কন্ধ শশাসতাম। রামচন্দ্র তাকে এই আদেশ করল। জ্যেষ্ঠাভিগমনাৎ পূর্বম তেনাপনভিনন্দিতা সাভূত রামাশ্রয়া ভূয় নদী বৌভয় কুলভাগ। এবার উনি লক্ষ্মণকে অ্যাপ্রোচ করলেন, লক্ষ্মণও তাকে এন্টারটেন করলেন না। তখন তিনি আবার রামচন্দ্রের কাছে ফিরে এলেন। সাভূত রামাশ্রয়া ভূয় নদী বৌভয় কুলভাগ, নদীর যে ফ্লো কখনো এইদিকে কখনো এইদিকে যেমন পরিবর্তন হয়, সেই রকম তিনি একবার রামের কাছে একবার লক্ষ্মণের কাছে গেলেন, কিন্তু নাইদার এন্টারটেন হার। সম্রংভং মৈথিলী হাসক ক্ষণসৌম্যাং নিনায়তাম নিবাত স্থিমিতাং বেলাং চন্দ্রোদয় ইবোদধে। তো তার সেই অবস্থা দেখে সীতা হেসে ফেলেছিলেন, এটা হচ্ছে তার অপরাধ আর কি, যেন সে অফেন্ডেড। সীতা সংরম্ভং মৈথিলী হাস ক্ষণসৌম্যাং নিনায়তাম, এতক্ষণ যিনি মানে প্লেজান্ট মূর্তিতে ছিলেন তিনি ক্রুদ্ধ হলেন। নিবাত স্থিমিতাং বেলাং চন্দ্রোদয় বোদধে। চন্দ্রের উদয় হলে যেমন সমুদ্র উচ্ছ্বলিত হয় সেই রকম। ফলমস্যোপহাসস্য সদ্য প্রাপ্সুসি পশ্যমাম মৃগ্যা পরিভব ব্যাঘ্রাম বিবেত্তাবেহিং ত্বয়া কৃতম। তুমি যে পরিহাস করলে এর ফল তুমি খুব শীঘ্রই পাবে, মানে আমাকে উপহাস করা তো সোজা নয়। ফলমস্য উপহাসস্য সদ্য প্রাপ্সুসি পশ্যমাম, তুমি আমাকে দেখো, ভেরি সুন ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর ডিরাইডিং মি। মৃগ্যা পরিভব ব্যাঘ্রা, মৃগী যদি ব্যাঘ্রীকে পরিভব করে তাহলে তার যেমন ফল হয় তুমি সেই রকম ফল পাও। মৃগ্যা পরিভব ব্যাঘ্রাম ইত্যবৈহি ত্বয়া কৃতম, তুমি সেরকম কাজ করেছো বলে বোঝো। ইত্যুক্তা মৈথিলিং ভর্তুরঙ্কে নিবিশতিং ভয়াত রূপং শূর্পণখা নাম সদৃশং প্রত্যপদ্যত। তো তার সেই কথায় সীতা ভয় পেয়ে রামচন্দ্রের অঙ্কে আশ্রয় করলেন, আর তিনি তখন শূর্পণখা নিজের যে রূপ মানে রাক্ষসীর যে রূপ সেই রূপ গ্রহণ করলেন।
লক্ষ্মণ প্রথমং শ্রুত্বা কোকিলা মঞ্জুবাদিনীম শিবা ঘোরস অনং পশ্চাৎ বুধে বিকৃতি তাম। এতক্ষণ তিনি যে কথা বলছিলেন সেরকম না মঞ্জু না দিনে, খুব কোমল, খুব মিষ্টি গলায় কথা বলছিলেন। সেইখান থেকে হঠাৎ তার ভয়েস চেঞ্জ হয়ে গেল, কীরকম শিবা ঘোরস্বনাম, শৃগালের মতো ঘোরস্বনে কথা বলছেন। লক্ষণ শুনে তাকে বিকৃত করুন। পর্ণশালা মত ক্ষিপ্রং বিকৃষ্টাসি প্রবিশ্ব বৈরূপ্য পৌনরুক্তেন ভীষণাং তাম অযোজয়ত। পর্ণশালাতে ঢুকে তার অসি গ্রহণ করে তার এমনিতেই যে বিকৃত শরীর তাকে আরো বিকৃত করে দিলেন। সা বক্র নখধারিণ্যা বেণু কর্কশ পর্বয়া অঙ্কুশাকারয়াঙ্গুল্লা তা বর্জদম্বরে। সে তখন নিজের রূপ গ্রহণ করেছে। সে কিরকম? বক্র নখধারিণ, বেণু কর্কশ পর্ব, বেণুর পর্বের মতো কর্কশ, অঙ্কুশাকারাঙ্গুল, অঙ্কুশের মতো যার অঙ্গুলি, সেই রকম হয়ে আকাশে উঠে তাদেরকে তর্জন করে বললেন, প্রাপ্য চাশু জনস্থানম খরাধিভ্যস্তথাপিধম রামোপক্রম মাচক্ষৌ রক্ষ পরিভবং নবম। জনস্থানে গিয়ে খর প্রভৃতি যেসব রাক্ষসরা সেখানে ছিলেন তাদেরকে গিয়ে এই সংবাদ দিলেন যে রামোপক্রমম রক্ষ পরিভবম, রাক্ষস কুলের এই পরিভবের সংবাদ তাদের দিলেন যে রাক্ষস কুলের রাজা তার ভগ্নীকে উপহাস করতে এরা সাহস করেছে এবং তাকে আবার বিকৃত করে দিয়েছে। মুখাবয়বলূনাং তাং নৈরিতা যৎ পুরো দধু রামাভিজাইনাং তেষাং তদেবাভূত মঙ্গলম। বলে নাক কাটাটা কোনো মঙ্গলের সূচক নয়, অমঙ্গলের সূচক। সেই গিয়ে নাক কাটা অবস্থায় শূর্পণখাকে তারা দেখলেন, এটাই হচ্ছে সেই রাক্ষস কুলের অমঙ্গল আরম্ভ হলো আর কি। উদয়ানুস্থান দীপ্তান প্রেক্ষ রাঘব নিদধে বিজয়া সংসাং চাপে সীতাং চ লক্ষ্মণে। এবার তারা রামচন্দ্রকে আক্রমণ করার জন্য এলেন অস্ত্রশস্ত্র নিয়ে। উদয় উধান আপতস্থান, তারা অস্ত্রশস্ত্র নিয়ে দীপ্ত হয়ে এসেছেন দেখে রামচন্দ্র কি করলেন? নিদধে বিজয়া সংসাং চাপে, চাপ মানে হচ্ছে ধনুক, তার ধনুকে জয়ের আশা স্থাপিত করলেন। আর সীতাংচ লক্ষ্মণে, আর সীতাকে লক্ষণের কাছে রাখলেন যে তুমি একে প্রোটেক্ট করো, আমি যুদ্ধ করি। एको दाशरथिक कामं जातुधाना सहस्रश तेतु जावंत एबाजौ तावांश्च ददिशे चतौ। একদিকে রাম দশরথের পুত্র একা, আরেকদিকে শত সহস্র রাক্ষস, এইভাবে যুদ্ধ হলো। অসঞ্চনেন কাকুৎস প্রযুক্তমত দূষণম না চক্ষমে শুভাচার স দূষণম ইবা। খরের পরে দূষণ। তং সরৈ প্রতিজগ্রাহ খর ত্রিশিরসৌ চ স। খর এবং ত্রিশিরস, ত্রিশর আরেকজন রাক্ষস, ক্রমশস্তে পুনস্তস্য চাপাত সমবোজ্যজু ত্রৈস্ত্রয়ানাং শীতৈর্বাণৈর যথা পূর্ব বিশুদ্ধিভি আয়ুর্দেহাতিগৈ পীতং রুধিরং তু পদত্রিভি তস্মিন রাম শরৎকৃত্যে বলে মহতি রক্ষসাম উত্থিতং দলিশন্নচ্চ কবন্ধিভ্য ন কিঞ্চন। সা বাণবর্ষিণং রামং যোধয়িত্বা সুরদ্দিশাম অপ্রবোধায় সুস্বাপ গৃধ্রচ্ছায় বরুথিনী। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে এই বরুথিনী মানে সৈন্য, তারা অপ্রবোধায় সুস্বাপ, দে স্লেপ্ট উইদাউট বিং অ্যারাউজড এনিমোর। রাঘবাস্ত্র বিদীর্ণানাম রাবণং প্রতিরক্ষসাম তেষাং শূর্পনখৈ বৈকা দুষ্প্রবৃত্তি হরা ভবৎ। তাতে কি হলো যে খর, দূষণ, ত্রিশিরা, এই যে সমস্ত রাক্ষসরা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন, তাদের সকলের বিনাশ হলো। একা শূর্পনখায় তাকে কেউ আঘাত করেনি, কাজে শূর্পনখা সার্ভাইভ। তো কি হলো? রাঘবাস্ত্র বিদীর্ণানাং রাবণং প্রতিরক্ষসাম তেষাং শূর্পনখৈ বৈকা দুষ্প্রবৃত্তি হরা ভবৎ। এই দুঃসংবাদ রাবণের কাছে হরণ করার জন্য তিনি একাই বেঁচে ছিলেন, অর্থাৎ তিনি সে গিয়ে এবার রাবণকে সংবাদ দিলেন যে সাচ এন্ড সাচ থিংস হ্যাভ টেকেন প্লেস। নিগ্রহাৎ শ্বশুরাপ্তানাং বধ্যাচ্চ ধনদানুজ রামেন নিহিতং মেনে পদং দশসু মূর্ধসু। নিজের ভগ্নীর এই নিগ্রহের কথা শুনে রাবণ মনে করলেন
তার তো 10টা মাথা, যে রামচন্দ্র একসঙ্গে তার 10টা মাথায় পদাঘাত করেছেন। নিগ্রহাৎ শ্বশুরাপ্তানাং বধাচ্চ, দুটো, একটা হচ্ছে ভগ্নির এই নিগ্রহ, আর তারা সব ক্লোজ ছিল, ঘর দূষণ, ত্রিশিরা, এইসবদের বিনাশ হয়েছে। এই সমস্ত সংবাদটা তার কাছে কি মনে হলো, যে রামেণ নিহিতং মেনে পদং দশসু মূর্ধসু, রামচন্দ্র একসঙ্গে তার 10 মস্তকে পদাঘাত করেছেন বলে তিনি মনে করলেন। এবার তাকে তো রিয়াক্ট করতে হবে। রাক্ষসা মৃগরূপেণ বঞ্চয়িত্বাস রাঘব জহার সীতাং পক্ষীন্দ্র প্রয়াস ক্ষণবিঘ্নিত। আমি বলেছিলাম যিনি খুব সংক্ষেপে কথাগুলো বলবেন, একটা শ্লোকের মধ্যে বলে দিচ্ছেন যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কি করলেন। মৃগরূপেণ রাঘব বঞ্চয়িত্ব, হরিণের মূর্তি ধরে রাম এবং লক্ষ্মণকে বঞ্চনা করে সীতাং জহার, সীতাকে হরণ করলেন। একমাত্র বাধা কি হলো, পক্ষীন্দ্র প্রয়াস ক্ষণবিঘ্নিত। পক্ষীন্দ্র হচ্ছেন জটায়ু, তার দ্বারা কিছুক্ষণের জন্য হি ওয়াজ ডিটার্ড, যেহেতু জটায়ু তাকে রেজিস্ট করেছিলেন, কিন্তু সীতাকে হরণ করে নিলেন। তৌ সীতান্বেষিণো গৃধ্রং লূন পক্ষম অপশ্যতাম প্রাণৈর দশরথ প্রীতে অনিরং কণ্ঠবর্তীভি। জটায়ু ছিলেন মহারাজ দশরথের বন্ধু। তৌ সীতান্বেষিণো, সীতাকে অন্বেষণ করতে করতে যখন রাম এবং লক্ষ্মণ ঘুরে বেড়াচ্ছেন, সেইখানে তারা জটায়ুকে দেখলেন কিরকম, লূন পক্ষম অপশ্যতাম, তার পাখা কেটে ফেলা হয়েছে, প্রাণৈর দশরথ প্রীতের অনিরং কণ্ঠবর্তী, যখন তার প্রাণ কণ্ঠবর্তী হয়েছে, মানে মৃত্যুর সময় আসন্ন, যেন সেই প্রাণ দিয়ে তিনি মহারাজ দশরথের যে ঋণ তাকে পরিশোধ করে গেলেন। স রাবণহৃতাং তাভ্যাং বচসা চষ্ট মৈথিলীম আত্মনা সুমহৎ কর্ম ব্রণৈরা বেদ্য সংস্থিত। তিনি তাদেরকে এই খবরটা দিলেন যে দশানন সীতাকে হরণ করেছেন। রাবণ হৃতাং তাভ্যাং বচসা চষ্ট মৈথিলীম আত্মনা সুমহৎ কর্ম ব্রণৈরা বেদ্য সংস্থিত। এবং তিনি কীভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এটা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। আর ফার্দার কিছু হিন্টস দিতে পারলেন না, মানে রাবণ যে কোথায় সেটা কোনো হিন্টস দিতে পারলেন না। তয়স্তস্মিন নবীভূত পিতৃব্যাপত্তি শোকয় পিতরীবাগ্নি সংস্কারাৎ পরাবৃত্তিরে ক্রিয়া। তো পিতৃবন্ধু বলে তারা তার পিতার মতো যেমন মৃতদেহের যে সংস্কার করতে হয় সেই সব সংস্কার করলেন। ঘটনাটা ঘটেছিল জনস্থানের কোনো জায়গাতে। এবার অযোধ্যাতে যে রামচন্দ্রের হলো, নতুন মন্দির হলো, তা তো ওইখানে আবার একটা জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে দেখলুম, কিন্তু জটায়ুর সঙ্গে অযোধ্যার ডিরেক্ট কিন্তু কোনো যোগ বোঝা যায় না। মানে জটায়ুর যে প্রাণ গিয়েছিল সেটা অযোধ্যায় নয়, সেটা এই জনস্থানে। হয়তো তার মেমোরিতে জিনিসটা করলেন, যেহেতু রামচন্দ্রকে সেবা করার জন্য করেছিলেন, এই জন্য। বধ নির্ধূত সাপস্য কবন্ধস্যোপদেশত মুমূর্ছ সখ্যং রামস্য সমান বসনে হরৌ সহত্বা বালিনং বীরস্তৎপদে চিরকাঙ্ক্ষিতে ধাতস্থান ইবাদেশং সুগ্রীবং সংনবৈশ। একবারে কিষ্কিন্ধাকাণ্ডের সমস্ত ঘটনা এক শ্লোকে সামারাইজ করছেন। কি করলেন, সহত্বা বালিনং বীরম, পথে যেতে যেতে তিনি বালিকে বিনাশ করলেন, করে তৎপদে চিরকাঙ্ক্ষিতে, তার পদে যেখানে তার আসবার খুব আকাঙ্ক্ষা ছিল, সুগ্রীবের তার ভাই তার বানরদের রাজা হওয়ার খুব আকাঙ্ক্ষা ছিল, তৎপদে চিরকাঙ্ক্ষিতে তিনি নিবেশ করলেন। উপমা দিচ্ছেন কিরকম, গ্রামার থেকে উপমা দিচ্ছেন। ধাতুর স্থান ইবাদেশম, ধাতুর স্থানে যেমন আদেশ হয় সেই রকম বালিকে বিনাশ করে তার স্থানে সুগ্রীবকে রাজ্যে অভিষিক্ত করলেন। ইতস্ততশ্চ বৈদেহীম অন্বেষ্টং ভর্তি চোদিতা কপয়শ্চেরুর আর্তস্য রামস্য মনোরথ। এবার সেই সুগ্রীবের আদেশে অন্যান্য যেসব কবি বানররা তারা সীতার অন্বেষণ করার জন্য চারদিকে বিচরণ করতে লাগলেন। প্রবৃত্তা উপলব্ধায়াং তস্যা সম্পাতি দর্শনাৎ মারুতি সাগরং তীর্ণ সংসারং নির্মম। তারপরে যখন তার খবর পাওয়া গেল, তখন মারুতি মানে হচ্ছে মরুতের পুত্র, দ্যাট ইজ হনুমান, তিনি সমুদ্রকে পার হয়ে গেলেন। সংসারম ইব নির্মম, যাদের মমতা নেই তারা যেমন সংসার সাগর ভব সমুদ্র পার হয়ে যান, সেই রকম হনুমান
সীতার সংবাদ যখন পাওয়া গেল তখন তাকে মানে ফার্দার খবর আনার জন্য সমুদ্র পার হয়ে গিয়েছিলেন। দৃষ্টা বিচ্ছিন্নতা তেন লঙ্কায়াং রাক্ষসীবৃতা জানকী বিষবল্লীভি পরিতেব মহৌষধি। এবং তিনি লঙ্কায় গিয়ে তাকে দেখলেন, খুঁজতে খুঁজতে শেষকালে লক্ষণে গিয়ে দেখলেন লঙ্কায়াং রাক্ষসীবৃতা, চারদিকে রাক্ষসীরা বেষ্টন করে আছে। বিষবল্লীভি পরিতেব মহৌষধি, বিষবল্লীর দ্বারা মহৌষধি সারাউন্ডেড থাকলে যেমন হয় সেই রকম অশোক বনে গিয়ে দেখলেন যে রাক্ষসীদের দ্বারা সীতা পরিবৃত হয়ে রয়েছেন। তস্যই ভর্তুর অভিজ্ঞান মঙ্গুলিয়ং দদৌ কপি প্রত্যুদ্গত ইউয়ানুষ্ণৈস্তদানন্দাশ্রু বিন্দু বিশ্বহ। এবং তাকে একটা অঙ্গুরি রামচন্দ্র দিয়ে দিয়েছিলেন চিহ্ন হিসাবে, সেইটা তাকে দিলেন। নির্বাপ্য প্রিয় সন্দেশই সীতাম অক্ষবধোদ্ধত স দদাহ পুরিং লঙ্কাং সনসোরহাদি বিগ্রহ। প্রিয় সন্দেশ সীতাকে দেয়া হয়েছে, তারপরে সীতাম অক্ষত অবধোদ্ধত স দদাহ পুরিং লঙ্কাম, লঙ্কাপুরীকে দগ্ধ করলেন। ক্ষণসোরহারি নিগ্রহ, কিছুক্ষণের জন্য শত্রুদের নিগ্রহ স্বীকার করতে হলো, যেহেতু তাকে বন্ধন করা হয়েছিল। এগুলো একেবারে সংক্ষেপে একটা শব্দের মধ্যে কভার করে দিলেন। প্রত্যভিজ্ঞান রত্নং চ রামায়া দর্শয়ৎকৃতি, বাস করে উনি ফিরে চলে এলেন। মানে কিরকম ভাবে সংক্ষেপ করতে হয় কালিদাসের থেকে সেটা বোঝা যায়। পুরো একটা কাণ্ডকে একটা শ্লোকের মধ্যে সামারাইজ করে দিচ্ছেন, অসামান্য ক্ষমতা। এটা সাধারণ লোক লিখতে গেলে তাকে অনেক শ্লোক লিখতে হবে, যে কোনটা লিখবো কোনটা লিখবো না। এটা একটা টেকনিক, যে অনেক বড় জিনিসকে কীভাবে খুব সংক্ষেপে সামারাইজ করতে হয়। যারা থিসিস লেখে তাদের কাছে সেটা একটা মেসেজ। যদি একটা বড় কোনো জিনিসকে সামারাইজ করতে হয় তাহলে কালিদাস এই পন্থা অবলম্বন করলে খুব সুন্দরভাবে সামারাইজ করা যায়। মানে মূল জায়গা কটাকে উনি পয়েন্ট আউট করে নিয়েছেন, যে মূল ঘটনা কি কি হচ্ছে পরপর সেটা বলবো, কোনো বিস্তার করব না। কাজে একের পর এক কানেকশনগুলো বলে যাচ্ছেন। যে নির্বাপ্য প্রসন্দেশ, প্রিয়া সন্দেশ সীতাকে দেয়া হলো, তারপরে লঙ্কাকে দহন করা হলো। ক্ষণ সোর আর বিগ্রহ, অল্প সময়ের জন্য কিছু নিগ্রহ স্বীকার করলেন। তারপরে প্রত্যভিজ্ঞান রত্নম চ রামায়া দর্শয়ৎকৃতি, ফিরে এসে রামচন্দ্রকে তার প্রত্যভিজ্ঞান সিগনেট রিংটা দেখালেন। হৃদয়ম স্বয়মায়াতং বৈদেহ্যাইব মূর্তিমৎ, যেন বৈদেহীর হৃদয় স্বয়ং তার কাছে এলো মূর্তি ধারণ করে। সপ্রাপর হৃদয় নষ্ট মণিস্পর্শ নিমীলিত অপয়োধর সংসর্গাং প্রিয়া লিঙ্গন নিবৃত্তিম, সেই মণিটা স্পর্শ করে রামচন্দ্র যেন সীতাকে স্পর্শ করবার আনন্দ পেলেন। শ্রুত্বা রাম প্রিয়োদন্তম মেনে তৎসঙ্গমোৎসুক মহার্ণব পরিক্ষেপং লঙ্কায়া পরিখালঘুম। তারপরে কি হবে, সীতাকে উদ্ধার করার জন্য কি করলেন? শ্রুত্বা রাম প্রিয়োদন্তম মেনে তৎসঙ্গম মহার্ণব পরিক্ষেপম লঙ্কা পরিখালঘুম, লঙ্কায় পৌঁছানোর জন্য মাঝখানে যে সমুদ্রের ব্যবধান আছে সেই সমুদ্রকে অতিক্রম করলেন। সপ্রতস্থের অরিনাশায় হরিসৈন্যের অনুদ্রুত, এবং সেই সেতু দিয়ে, হরি মানে হচ্ছে এখানে বানর, বানর সৈন্যের সঙ্গে তিনি বিনা কি বলে লঙ্কার দিকে প্রস্থান করলেন। ন কেবলং ভূপপৃষ্ঠে ব্রহ্মী সর্মভি, হরিসৈন্য যারা তারা সব তাকে অনুসরণ করলো। এই পথে তিনি প্রস্থান করলেন। নিবিষ্ট মুদধে কুলে তং প্রপেদে বিভীষণ স্নেহাদ রাক্ষস লক্ষ্মেব বুদ্ধিমাদিশ্য চোদিত। সমুদ্রের কূলে বিভীষণ রাবণের ভাই এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। স্নেহাত রাক্ষস লক্ষ্মেব বুদ্ধিমাদিশ্য চোদিত, যেন রাক্ষসদের যারা কুললক্ষ্মী তারা বিভীষণকেই বুদ্ধি দিলেন যে একমাত্র তুমি অবশিষ্ট থাকবে, কাজেই রামচন্দ্রকে আশ্রয় করো। স্নেহাত রাক্ষস লক্ষ্মেব বুদ্ধিম আদিশ্য, যেন রাক্ষস লক্ষ্মী স্নেহবশত তাকে এই কথা বলে বুদ্ধি দিয়ে প্রেরণ করলেন। তস্मै নিশাচরৈশ্বর্যং প্রতিশুশ্রাব রাঘব কালে খলু সমারব্ধা ফলং বধ্নতি নিতয়। রামচন্দ্র তাকে ভরসা দিলেন যে রাক্ষসকুল বিনাশ হলে আমি তোমাকে সেই রাক্ষসকুলের রাজা করব। সেতুং বন্ধয়ামাস প্লবগৌর লবণাম্ভসি রসাতলা দিবোন্মগ্নম শেষং সপ্তমায় সাঙ্গিন। সমুদ্রকে বন্ধন করলেন ওই প্লবঙ্গের দ্বারা। তেন তীর্য পথা লঙ্কাং রোধয়া মাস পিঙ্গলই
দ্বিতীয়ং হেম প্রাকারং কুর্বদ্ভির্ব বানরই। সেই সেতুর দ্বারা মাঝের যে সমুদ্রপথ সেই পথ অতিক্রম করে এবার লঙ্কাকে অবরুদ্ধ করছেন। লঙ্কার চারদিকে যে হেমপ্রাচীর ছিল, চারদিকে এবার অরুণবর্ণ বানর সৈন্যের দ্বারা আরেকটা যে অবরোধ সৃষ্টি হলো, যেন অ্যানাদার গোল্ডেন ওয়াল ওয়াজ ক্রিয়েটেড দেয়ার। রণঃপ্রবৃতে তত্র ধীম প্লব রাক্ষসম দিগ্বিজৃম্ভিত কাকুস্থ পৌলস্থ জয় ঘোষণ। এবার তারপরে ব্যাটল ফল, যুদ্ধ যেমন হয়। রণপ্রবৃতে, একদিকে হচ্ছে প্লবগ মানে বানররা, আরেকদিকে রাক্ষসরা, রাক্ষসদের সঙ্গে বানর। দিগ্বিজৃম্ভিত কাকুস্থ পৌলস্থ, একদিকে কাকুস্থ হচ্ছেন দিগ্বিজয়ী, আরেকদিকে তিনিও দিগ্বিজয়ী, তিনি হচ্ছেন পৌলস্থ জয় ঘোষণা। এরা রামচন্দ্রের জয় ঘোষণা করছে, আর ওরা রাবণের জয় ঘোষণা করছে। এইভাবে পরস্পর জয় ঘোষণার যে ব্যাপৃত, একদিকে বানর সৈন্য এবং একদিকে রাক্ষস সৈন্য, তাদের যুদ্ধ উপস্থিত হল। পাদপা বিদ্ধ পরিঘ শিলা নিষ্পিষ্ট মুদ্গর অতিশস্ত্র নখন্যাস শৈল রুগ্ন মতঙ্গজ অথ রাম শিরশ্চেত দর্শনোদ্ভ্রান্ত চেতনাম সীতাং মায়েতি সংসন্তি ত্রিজটা সমজীবয়ত। মাঝখানে যখন যুদ্ধ চলছে তখন এক সময় রাবণ কি করলেন, রাম শিরশ্ছেদ, একটা মাথা নিয়ে গিয়ে বলে যে আমি রামের মাথা কেটে এনেছি, এটা মায়ার দ্বারা, ইন্দ্রজালের দ্বারা। তো বলছেন যে কি বলে, অথ রাম শিরশ্ছেদ দর্শনোদ্ভ্রান্ত চেতসাম। তো রামচন্দ্রের সেই চিহ্ন শির দেখে সেটা উদ্ভ্রান্ত হলেন। ত্রিজটা মায়েতি সংসন্তি সম অজীবয়ত, এবং ত্রিজটা রাক্ষসী তিনি তাকে এটা বললেন যে এটা মায়া, এটা সত্যি নয়, কাজে তুমি তার দ্বারা বিক্ষিপ্ত হও না, যে তাকে আবার পুনর্জীবিত করলেন। কামং জীবতি মেয়ে নাথ হইতি সা বিজহ শুচম প্রাংমত্ত আসত্তমস্যান্তম জীবিতাস্মিতি লজ্জিত। রামচন্দ্র জীবিত আছেন এটা ভেবে তার শোক ত্যাগ করলেন, কিন্তু প্রাংমত্ত্বা সত্যমস্যান্তম জীবিতা স্মৃতি লজ্জিত, কিন্তু এতক্ষণ আমি তাকে মৃত মনে করেও যে জীবিত আছি এই জন্য তিনি লজ্জিত হলেন। যে রামচন্দ্রের মৃত্যু হয়েছে বলে আমি বিশ্বাস করেছিলাম, তার সত্ত্বেও আমি সার্ভাইভ করেছিলাম, মানে তার সঙ্গে সঙ্গে সেটা দেখেই আমার মৃত্যু হওয়া উচিত ছিল, তা হয়নি, এই জন্য তিনি লজ্জিত হলেন। গরুড়াপাত বিশ্লিষ্ট মেঘনাদাস্ত্র বন্ধন দাসরত্ব ক্ষণক্লেশ স্বপ্নবৃত্ত ইবাভবৎ। মেঘনাদ যে একটা নাগপাশ অস্ত্র প্রয়োগ করেছিলেন, সেটাকে প্রতিহত করার জন্য হনুমান কি করলেন, গরুরকে নিয়ে এসেছিলেন। সেটা গরুর সঙ্গে বলেছেন, গরুরাপাত বিশ্লিষ্ট মেঘনাদ অস্ত্র বন্ধন। একটা হাফ শ্লোকের মধ্যে বলছেন যে গরুরের আশাতে মেঘনাদের অস্ত্রের দ্বারা যে নাগপাশের বন্ধন হয়েছিল সেটা খুলে গেল। দাশরথ ক্ষণক্লেশ স্বপ্নবৃত্তই বাহত। দাশরথী দুইজনের মানে রামচন্দ্র লক্ষণে সেই যে ক্ষণকালের ক্লেশ, স্বপ্ন যেমন পরে আর সেটা কোনো অস্তিত্ব থাকে না, শুধু স্মৃতিরা থাকে, সেই রকম মনে হল। তত বিভেদ পগুলস্ত শক্তিয়া বক্ষসি লক্ষ্মণম রামস্তনাহতোপ্যাসিত বিদীর্ণ হৃদয়স্য। লক্ষণের শক্তিশাল বলছেন যে লক্ষণের বক্ষে সেই শক্তির দ্বারা বিভিন্ন করলেন। রাম নিজে আহত না হয়েও বিদীর্ণ হৃদয় হলেন, তার শোকে, মানে লক্ষণের মৃত্যু হলো এরকম আশঙ্কা করে। স মারুতি সমানিত মহৌষধির হিতব্যথ। আবার সামারাইজ করছেন, তাতে কি হলো, মারুতি হচ্ছেন হনুমান, সমানিত তার দ্বারা আনা মহৌষধির দ্বারা সেই ব্যথা অপনীত হলো, মানে হনুমান গিয়ে তাড়াতাড়ি করে সে বিশল্যকরণ নিয়ে এলেন এবং সেটা দিয়ে তাকে আবার বাঁচিয়ে দিলেন। লঙ্কা স্ত্রীনাং পুনশ্চক্রে বিলাপার্যকং সরৈ সনাদং মেঘনাদস্য ধনুশ্চেন্দ্রায়ুধ প্রভম মেঘস্যেব শরৎকালো ন কিঞ্চিৎ পর্যশেষয়ত। মেঘনাদের যে ধনু ইন্দ্রায়ুধের মতো তাকে বিচ্ছিন্ন করলেন। কুম্ভকর্ণ কপিন্দ্রেণ তুল্যাবস্থ সুসুকৃত রোধ রামং শৃঙ্গীব টঙ্কচ্ছিন্ন মনস্ছিল। তারপরে কুম্ভকর্ণ এলেন, কপিকর্ণ, তারও একই রকম অবস্থা হলো। অকালে বোধিত ভ্রাত্রা প্রিয় স্বপ্ন বৃথা ভবান রামে সুভীতি বাসৌ দীর্ঘ নিদ্রাং প্রবেশিত।
অকালে প্রবুদ্ধ করলে তার বিনাশ হবে এরকম একটা বর ছিল না, যে কতদিন 6 মাস ঘুমোতে পারবেন কিন্তু কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। অকালে প্রবৃত্ত করার জন্য কি হলো, প্রিয় স্বপ্ন, উনি হচ্ছেন মানে ঘুমোতে খুব ভালোবাসতেন, তা প্রিয় স্বপ্ন বৃথা ভমান, বৃথায় তাকে প্রতিবুদ্ধ করলেন। এবার উনি মানে ফাইনাল স্লিপে, রামে সুবি, রামের অস্ত্রের দ্বারা আহত হয়ে তিনি ফাইনাল স্লিপে চলে গেলেন, আর যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা নেই। এই প্রধান হয়ে গেল, মেঘনাদ হয়ে গেল, কুম্ভকর্ণ হয়ে গেল। ইতরান্নপি রক্ষাংসি পেতুর বানর কোটিষু রজাংসি সমরত্থানি তৎসোনিত নদীশিব। আর যে সমস্ত রাক্ষস ছিল তারা এরকম হবে, তাদের পতন হলো। নির্যজাবত পৌলস্ত্য পুনর্যুদ্ধায় মন্দিরাত অরাবণম অরামংবা জগদদ্দেতি নিশ্চিত। এবার লাস্টে রাবণ স্বয়ং যুদ্ধ করতে আসছেন। প্রথমে যুদ্ধ করতে আসেননি, তার সেনারা সব যুদ্ধ করে যখন ছেলেরা সব চলে গেল, এবার লাস্টে রাবণ আসছেন। যে আজকে পৃথিবী হয় অরাম হবে আর নয় অরাবণ হবে, আইদার রাম অর রাবণ উইল নট বি দেয়ার ফ্রম টুডে। নিবর্তয়ামাস পৌলস্ত্য পুনর্যুদ্ধায় মন্দিরাত অরাবণম অরামংবা জগদদ্দেতি নিশ্চিত। আজকে পৃথিবী হয় রাম শূন্য বা রাবণ শূন্য হবে, এই নিশ্চয় করে এলেন। রামং পদাতিমালোক্য লঙ্কেশং চ বরুথিনম হরিযুগ্যং রথং তস্মৈ প্রজিঘায় পুরন্দর। এখন রামচন্দ্র এতদিন যুদ্ধ করছিলেন অন ফুট, পায়ে হেঁটে, পদাতিক, তার তো কোনো রথ টথ কিছু নয়, অযোধ্যা থেকে কোনো জিনিস তিনি আনেননি, কাজেই তাকে পদাতিক অবস্থায়, আর রাবণ তার রথে করে আসছেন। এটা দেখে ইন্দ্র দেখলেন যে তো অসম যুদ্ধ হবে, মাটির থেকে রথস্থর সঙ্গে যুদ্ধ করা যায় না, কঠিন খুব, সেই জন্য তিনি রথ পাঠিয়ে দিলেন। হরিযুগ্যং রথং তস্মৈ প্রজিঘায় পুরন্দর, তার যেমন রথ থাকে হরিযুগ্ম দিয়ে সেই রথ পাঠিয়ে দিলেন। তমাধূত ধ্বজপটম বোম গঙ্গোর্মি দেবযূত ভুজালম্বী জ্যোত্রমধ্যাস্ত রাঘব। রামচন্দ্র তখন সেই রথে আরোহণ করলেন। মাতুলিস তস্য মাহেন্দ্রম আমোচ তনুচ্ছদম, ইন্দ্রের সারথী হচ্ছেন মাতুলি। তিনি এসে কি করলেন, তাকে একটা বর্ম দিলেন। রাবণের সঙ্গে যুদ্ধ তো সোজা কথা নয়, সেও বিরাট, তার সঙ্গে যুদ্ধ করতে হবে, অবতার হলো, তার জন্য প্রোটেকশন দিতে হলো। সেই জন্য মাতুলি স্বয়ং এসে কি করলেন, আমোচ তনুচ্ছদম, তাকে বর্ম পরিয়ে দিলেন। যত্তোৎপলদল ক্লৈব্যম অস্ত্রান আপু সুরদিশাম, যেই বর্মে আঘাত করলে অপরপক্ষের যে অস্ত্র সেগুলো বিফল হলো, অর্থাৎ তাকে ভেদ করে রামচন্দ্রের শরীরকে বিদ্ধ করতে পারল না। উৎপলদল ক্লৈব্য, উৎপল মানে খুবই সফট, পদ্মের পাতার মতো, এরকম ক্লৈব্য সে লাভ করলেন। কিসের জন্য না, ওই বর্মের কৌশল। অন্যান্য দর্শন প্রাপ্ত বিক্রমাবসরং চিরাত রামনাবনর্যুদ্ধম চরিতার্থম ভবৎ ভুজমূর্ধরু বাহুল্লাদ একোপি ধমদানুজ দদৃশে হি অযথা পূর্ব মাতৃবংশ বিবস্থিত। যে এবার রামচন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ হচ্ছে, রামচন্দ্র তখন রথে আরোহণ করেছেন, রাবণ যুদ্ধে এসেছেন, সাক্ষাৎ হচ্ছে। যে তারং লোকপালানাং সমুখৈরচ্যুতেশ্বরম রামস্তুলিত কৈলাসম অরাতিং বৌভমন্নত। এই প্রথম রামচন্দ্রের সঙ্গে রাবণের সাক্ষাৎ হচ্ছে, তার রিয়াকশন বলছেন কিরকম। যে তারং লোকপালানাম, যিনি সব লোকপাল দেবতাদের জয় করে এসছেন। সমুখৈরচ্যুতেশ্বরম, যিনি তার মাথা কেটে শিবকে প্রসন্ন করেছিলেন। রামস্তুলিত কৈলাসম, এবং শুধু তাই নয়, কৈলাস পর্বতকে তুলে নিয়েছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন। সেই রকম শত্রুকে দেখে রামচন্দ্র বিশেষ সম্মান বোধ করলেন, যে হ্যাঁ, এই একটা বীরের মতো বীর আমার সামনে এসে দাঁড়িয়েছেন। সংস্কৃত মহাকাব্যের নিয়ম কি, যে নায়ক এবং প্রতিনায়ক, এখানে যে প্রতিনায়ক হবে সে কিন্তু ঠিক ভিলেন বললে আমরা যাকে ইংরেজিতে বুঝি সেরকম হয় না। প্রতিনায়ক কিরকম হবে, দণ্ডী বলছেন, গুণত প্রাগ উপন্যস্য নায়কং তেন বিদ্বিষাম নিরাকরণমিত্যেষ মার্গ প্রকৃতি সুন্দর বংশবীর্য শ্রুতাদীনি বর্ণয়িত্বা রিপোরপি তজ্জয়া নায়কোৎকর্ষ বর্ণং চ ধীনতিন। মানে কি হলো, যে প্রথমে মহাকাব্যে নায়ককে গুণভূষিত বলে, যেমন আমরা বহু রঘুবংশের প্রথম স্বর্গে শুনেছিলাম, রঘুবংশের রাজাদের সব কীর্তি কাহিনী বলে গেলেন, এইরকম বংশ সম্বন্ধে বলবো, কাজেই তাদের গুণকীর্তন সেখানে করেছেন। নিরাকরণম, হ্যাঁ, তেন বিদ্বিষাম নিরাকরণম ইত্যেষ মার্গ প্রকৃতি, তার দ্বারা বিদ্যে, তার যে শত্রু
তার জয়কে বর্ণনা করতে হবে। সেটা কিরকমভাবে করতে হবে? বংশবীর্য শ্রুতাদীনি বর্ণয়িত্বা রিপোরপি, শত্রুরও বংশ বীর্য শ্রুত বিদ্যা বংশ ইত্যাদিগুলো বিস্তৃত করে বলে তারপরে তার দ্বারা নায়কের দ্বারা তার পরাজয় হলো। এইটা হচ্ছে আমাদের মহাকাব্যের স্টাইল। কাজেই অত বড় অবতার দশরথের ছেলে, তিনি এসে একটা সামান্য রাক্ষসকে বধ করলেন বলে এটার জন্য কোনো মানে নায়কের উচিত কাজই কিছু হলো না। সেই জন্য তার সমান সমান একটা কেউ হতে হবে যাকে জয় করা সত্যিকার খুব কঠিন। সমস্ত দেবতারা যাকে জয় করতে পারেননি, যিনি সমস্ত লোকপালদের জয় করে স্বর্গ থেকে একসময় তাড়িয়ে দিয়েছিলেন, এইবার সেই রাবণ তার সামনে। এখানে হচ্ছে রামেরও এটা দেখে মনে হলো না যে আমার স্ত্রীকে চুরি করেছে, একে দেখে যে একটা বিদ্বেষ বা ঘৃণা, এটা কিন্তু তার মনে হয়নি। তার প্রথমে একটা ফিলিং অফ অনার, সম্মানের বোধ হলো যে হ্যাঁ এই এক মহাবীর যে নাকি আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য উপস্থিত। রামস্তুলিত কৈলাসম অরাতিং বহ, যিনি কৈলাস পর্বতকে তুলে ফেলতে পেরেছিলেন, সেই রকম শক্তিমান রাবণকে সামনে দেখে রামচন্দ্র বিশেষ সম্মান বোধ করলেন। তস্য স্ফুরতি পৌলস্ত সীতা সঙ্গম সংসিনী নিচখা নাধিক ক্রোধ শরং সব্যেতরে ভুজে। তারপরে যুদ্ধ যেমন হয় এক কথায় শেষ করে দিচ্ছেন। অত বড় যুদ্ধ, গোটা লঙ্কা কাণ্ডকে এক শ্লোকে সমাজ করছেন। রাবণস্যাপি রামাস্ত ভিত্ত্বা হৃদয় মাশুগ বিবেশ ভো আখ্যাতুম উরগেভ্য ইব প্রিয়ম। আগেরটা বললেন যে রাবণ বাণের দ্বারা তার বাহুতে আঘাত করলেন, আর রাবণস্যাপি রামাস্ত যুদ্ধটাকে খুব সংক্ষেপ করে দিচ্ছেন। রামচন্দ্রের যে বাণ সেটা কি হলো? ভিত্ত্বার হৃদয় মাশুগ, রাবণের হৃদয়কে ভেদ করে মাটিতে ঢুকে গেল। বিবেশ ভূম আখ্যাতুম উরগেভ্য ইব প্রিয়ম, পাতালে গিয়ে নাগরা বাস করে, যেন তাদের কাছে এই প্রিয় সংবাদ দেবার জন্য রামচন্দ্রের বাণ পৃথিবীতে প্রবেশ করলেন যে রাবণ ইজ নো মোর। বচসৈব তয়োর বাক্যম অস্ত্রমস্ত্রেণ নিঘ্নত অন্যন্য জয় সংরম্ভ ববৃতে বাদিনরিব বিক্রমবতিহারেণ সামান্নাভূদ্বয়োরপি জয়শ্রীরন্তরা বেদির মত্ত বারণয়োরিব। যখন তাদের যুদ্ধ হয় দুজনেই তো বিক্রম, তার মাঝখানে জয়শ্রী মানে বিজয় লক্ষ্মী যেন কখনো এই পক্ষে কখনো এই পক্ষে, অন্তরা বেদির মত্ত বারণয়োরিব, মদমত্ত দুই হাতির মাঝখানের যেন তার পজিশন হলো। অয়সংকোচিতাং বক্ষ শতগ্নিম ইব শত্রবে হৃতাং বৈবস্বতস্যেব কূটশালমলিমক্ষিপৎ। রাঘবো রথমাপ্রাপ্ত, আমাদের টাইম শেষ হয়ে গেল। তাম আশাংচ সুরদৃশাম অর্ধচন্দ্রমুখৈর্বাণশ্চিচ্ছেদ কদলীমুখম অমোঘং সন্দধে চাস্মো ধনুষ্যেক ধনুর্ধর ব্রাহ্মমস্ত্রং প্রিয়া শোকশল্য নিষ্কর্ষণৌষধম। তারপরে যখন অন্যান্য যুদ্ধের পরে ব্রাহ্ম অস্ত্র, যে অস্ত্রের প্রতিকার হয় না, সেই ব্রাহ্মমস্ত্রং প্রিয়া শোকশল্য নিষ্কর্ষণৌষধম, সেই ব্রাহ্ম অস্ত্র প্রয়োগ করলেন। তদ ব্যোমনি শতধা ভিন্নং দদিশে দীপ্তিমন্মুখম বপুর মহোর অগস্যেব করাল ফনমণ্ডলম। সেই ব্রহ্মাস্ত্র আকাশে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। তেন মন্ত্র প্রযুক্তেন নিমেষার্ধাৎ অপাতয়ৎ স রাবণ শিরা পঙ্ক্তিমজ্ঞাত ব্রণবেদনাম। মন্ত্রপুত সেই অস্ত্রের দ্বারা নিমেষে রাবণের সেই দশকণ্ঠ ছিন্ন হয়ে পড়ে গেল। এত তাড়াতাড়ি হলো যেন সেটার বেদনাও সে জানতে পারল না, মানে প্রসেস ওয়াজ সো সুন that the pain was not felt by Ravan himself as it were. বালার্ক প্রতিমে শৌষু বিচিভিন্না প্রতিষ্ঠিত রাজরসুকাস্য কণ্ঠচ্ছেদ পরম্পরা মরুতাং পশ্যতাং তস্য শিরাংসি পতিতান্নপি মনোনাথি বিশ্বশ্বাস পুনঃসন্ধান সঙ্গিনাম। অন্যান্য যারা সব দেবতারা দেখছিলেন যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ কি হয়, তারা কোন পক্ষে জয় যাবে, সেই দশকণ্ঠ ছিন্ন হয়েছে দেখেও তারা ভয় পেলেন যে আবার হয়তো মাথাগুলো এসে তার ঘাড়ে জোড়া লেগে বসবে, এই জন্য তাদের মনে শঙ্কা হল। অথ মদগুরু পক্ষৈর লোকপালদ্দীপানাম অনুগত মরিবৃন্দের গণ্ডমুক্তির্বিহায় উপনত মণিবন্ধে মূর্ধ্নি পৌলস্ত শত্রু সুরভিসুর বিমুক্তং পুষ্পবর্ষং পপাত। যখন বুঝলেন যে না রাবণের সত্যি শেষ হয়েছে, সে পুষ্পবৃষ্টির দ্বারা রামচন্দ্রকে অভিনন্দিত করলেন।
যন্তা হরে সপতি সংহৃত কার্মুকজ্জমাপৃচ্ছ রাঘব মনুষ্ঠিষ্ঠ কার্যম নামাঙ্ক রাবণ সরাঙ্কিত যে কেতু যষ্টিম ঊর্ধ্বং রথং হরিসহস্র যুজং নিনয়। রঘুপতিরপি না কি হলো, যন্তা হরে সপতি সংহৃত কার্যম অনুষ্ঠিত দেব আপৃচ্ছ রাঘবম। হ্যাঁ, মাতুলি যে দেবতার ইন্দ্রের সারথী, তিনি দেবকার্য সম্পূর্ণ হলো এটা দেখে রামচন্দ্রের কাছে বিদায় নিয়ে চলে গেল। রামাঙ্ক রাবণ সরাঙ্কিত কেতু যষ্টিম ঊর্ধ্বং রথং হরিসহস্র যুজং নিনয়, যেখানে তখনও সেই যুদ্ধের চিহ্ন হিসাবে নামাঙ্কিত বাণ রয়ে গেছে। রঘুপতিরপি জাত বেদ বিশুদ্ধং প্রগৃহ্য প্রিয়াম প্রিয়সুরীতি বিভীষণে শঙ্কমজ্জ শ্রিয়ং বৈরিণ রবিসুত সহিতেন তেনানুজাত স সৌমিত্রিণা ভুজ বিজিত বিমান রত্নাদিরূঢ় প্রতস্থে পুরীম। সীতার অগ্নি পরীক্ষা টরীক্ষায় সব এক শ্লোকে কাভার করে দিচ্ছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মাতুলি ফেরত গেলেন, আর রঘুপতিরপি জাত বেদ বিশুদ্ধাং প্রিয়াং প্রগৃহ্য, একটা বিভীষণের মধ্যে অগ্নির দ্বারা যার বিশুদ্ধি পরীক্ষিত হইয়াছে সেই পত্নীকে গ্রহণ করিয়া প্রিয় সুহৃদি বিভীষণে সংক্রমজ্য শ্রিয়ং বৈরিণম, শত্রুর রাজলক্ষ্মী প্রিয় বন্ধু বিভীষণের মধ্যে প্রতিষ্ঠিত করে রবিসুত সহিতেন তেনানুজাত স সৌমিত্রিণা, অন্যান্য অনুচর এবং সৌমিত্রী মানে লক্ষণকে নিয়ে ভুজ বিজিত বিমান রত্নাধিরূঢ়, রাবণের কাছে পুষ্পক বিমান ছিল কুবেরের থেকে যেটা এনেছিলেন উনি যুদ্ধ জয় করে, এইবার বাহুবলে সেই পুষ্পক রথ তিনি অর্জন করেছেন, তাতে আরোহণ করে প্রতস্থে পুরীম, অযোধ্যায় ফিরে আসবার জন্য প্রস্থান করলেন। ইতি শ্রী মহাকবি কালিদাস কৃত রঘুবংশে মহাকাব্যে রাবণবধ নাম দ্বাদশ সর্গ। দ্বাদশ সর্গ শেষ। অর্ধেক রামায়ণ এক শ্লোকের মধ্যে এক ক্যান্টোতে বলে দিয়েছেন। এর আগের চ্যাপ্টার যখন শেষ হয়েছিল তখন সীতা পরিণয়, রামচন্দ্রের যাস বিবাহ হলো, সেইখানে আগের স্বর্গ শেষ হয়েছিল। আর তারপরে এই সমস্ত ঘটনা, তার রামচন্দ্রের নির্বাসন, বনবাস, তারপরে সুর্পনখা এপিসোড, রাক্ষস কুলের সঙ্গে তার দ্বন্দ্ব, এই সব কিছু এক স্বর্গে শেষ করে আবার অযোধ্যায় ফিরিয়ে আনবেন। আজ ফিরিয়ে আনবার জন্য এখানে শেষ করল। এর পরের ক্যান্টোতে ওই ফিরে আসার পথের বর্ণনা হবে, সেটা বাল্মীকি বিস্তৃত করে বলেন, এবার কালিদাস সেটাকে বিস্তৃত করে বলবেন। কালিদাসের নিয়মই হলো যে কবিগুরুর সঙ্গে কম্পিট না করা, যেখানে তিনি অনেক কিছু বলেছেন সেখানে উনি সংক্ষেপে বলে যাবেন, আর যেখানে উনি বেশি কিছু বলেননি সেখানে তার কবিত্ব শক্তি প্রদর্শন করবেন। এরপরে আমরা যে ক্যান্টো পড়ব তাতে সেই জিনিসের উদাহরণ দেখতে পাবেন। সমুদ্রের ওপর দিয়ে ফিরে আসছেন, সে এরিয়াল ডেসক্রিপশন, উপরের থেকে নিচের ভারতটা কেমন দেখা যাচ্ছে এর বর্ণনা। আজকে এখানে শেষ করি।